বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতদিন যেটা বলেছিলাম সেই কন্টিনিউশনে আমরা আছি আজকে। আবার আমি আগের জায়গা থেকে শুরু করতে চাই, কারণ এই জায়গাটা এই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো অনেক সময় আমরা খেয়াল করি না, খালি জানি যে এর মধ্যে কার্বন থাকে, এটা থাকে, সেটা থাকে। আমরা সেই ইনফ্লুয়েন্স অফ ডিফারেন্ট কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টস ইন স্টিল, এই যে স্টিল মেকিংয়ের সময় অল্প অল্প পার্সেন্টেজ এগুলো দিতে হয়, সেটা আমরা এর আগের দিন কার্বন সম্বন্ধে বলেছিলাম যে কার্বন 0.1-এর নিচে যাওয়া যাবে না, 0.3%-এর বেশি উপরে যাওয়া যাবে না। এটা স্ট্রেংথ, ওয়েল্ডেবিলিটি এবং ব্রিটেলনেস, এই তিনটাকে কন্ট্রোল করে। এরপরে যেটা আছে ম্যাঙ্গানিজ। আমরা জানি যে ম্যাঙ্গানিজ এইটার কন্ট্রোলই হচ্ছে স্ট্রেংথ আর ইল্ড স্ট্রেংথ। এইটা হায়ার ম্যাঙ্গানিজ কন্টেন্ট ইন স্টিল ইনক্রিজেস দ্য টেনসাইল স্ট্রেংথ অ্যান্ড অলসো দ্য কার্বন ইকুইভ্যালেন্ট প্রপার্টি। কার্বন এগুলো ছাড়াও এই সমস্ত আমরা প্রথম দিকে দেখবো আমরা যে কার্বন, ম্যাঙ্গানিজ, অন্য যে সমস্ত ইয়েগুলো আছে, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট, কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টের ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন টু দ্য স্টিল মেকিং, স্টিলের প্রপার্টিসটাকে কীভাবে চেঞ্জ করে সেটার জন্য এগুলো প্রত্যেকটা আছে। পরে আবার দেখবো এই সবগুলোকে কার্বন ইকুইভ্যালেন্ট বলে। কেমিস্টরা এটা নাম দিয়েছে কার্বন ইকুইভ্যালেন্ট। সেই কথাটাই বলা হচ্ছে যে হায়ার এটা ম্যাগনিটিউড ম্যাঙ্গানিজ কন্টেন্ট স্টিল ইনক্রিজেস দ্য টেনসাইল স্ট্রেংথ করে এবং কার্বন ইকুইভ্যালেন্ট যে প্রপার্টি আছে সেটাকে ঠিক রাখে। নেক্সট আসতেছে সালফার, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটার কন্ট্রোলিং প্রপার্টি দেখেন, প্রেজেন্ট এটার অ্যাজ ইম্পিউরিটি ইন স্টিল উইথ হুইচ ইনক্রিজেস ইস ব্রিটেলনেস। মুশকিল হচ্ছে সেইখানে দেখানো। এই সালফারটা কিন্তু সেই যে আয়রন ওর থাকে সেটার মধ্যে কিন্তু সবসময় থেকে যাচ্ছে। এটাকে একদম টোটালি বহু কষ্ট করেও এটা পারা যায় না। এখন যে সমস্ত স্টিলগুলো মডার্ন যেটা যে ইয়াতে বানানো শুরু করেছে, পার্টিকুলারলি বাংলাদেশের দু একটা কোম্পানি যেটা বানিয়েছে ইনক্লুডিং জিপিএইচ, তারা এই ইম্পিউরিটিকে সরানোর জন্য তারা চেষ্টা করছে অনেক। এবং এইটাই তারা দেখা যায় যে জিপিএইচের স্টিল তৈরির জন্য যে ইম্পিউরিটিসগুলো থাকে তাদের ইম্পিউরিটিসের পরিমাণ, এটার ইফেক্টটা হচ্ছে প্রেজেন্স অফ সালফার। এই যে হায়ার সালফার এটা কিন্তু ব্রিটল করে এবং ডিউরিং টুইস্টিং, এবং এইটা কোন সময় এটা ডিউরিং রোলিংয়ের সময় এটা একটা ঝামেলা করে। ফলে সালফারটাকে কন্ট্রোল করা একদম আমাদের সবসময় প্রয়োজন হয়। নেক্সট আসতেছে ফসফরাস। এটার কন্ট্রোলিং প্রপার্টি হচ্ছে প্রেজেন্ট অ্যাজ অ্যান ইম্পিউরিটি হুইচ ইনক্রিজেস স্ট্রেংথ আর ব্রিটেলনেস। এগুলো কিন্তু বুঝতেছে যে প্রথমে কার্বন আর ম্যাঙ্গানিজ এটা কিন্তু ইম্পিউরিটি হিসাবে বলি না, এটা কিন্তু অ্যাড করতেছে। আর এগুলো কিন্তু সবই ইম্পিউরিটিতে থাকতেছে। আর রোডটা যখন থাকেন, আপনারা যারা কেমিস্ট্রির কথা মনে আছে এখনও, তাদেরকে খেয়াল করবে যে আয়রন ওরের মধ্যে এই সমস্ত সবগুলো জিনিসগুলো থাকে। আয়রনটাকে যখন কোনো আর্ক ইয়াতে বা কোনো ইয়াতে যখন ওরটার থেকে যখন স্টিল বানানো হয় তখন যে ফ্রথ হয়, সেই ফ্রথের মধ্যে এই সমস্ত জিনিসগুলো সব চলে যায়। এইটারও অ্যাকচুয়াল ইফেক্ট দেখতেছেন। হায়ার ফসফরাস কন্টেন্ট কন্ট্রিবিউট টু দ্য রিজ স্ট্রেংথ অ্যান্ড করোশন রেজিস্ট্যান্স। এটা করোশন রেজিস্ট্যান্স এটা বিহেভ করে। অ্যান্ড অলসো এইটা লোয়ার্স দ্য ভ্যালু, ইম্প্যাক্ট ভ্যালু আর দ্য টু এই যে ইয়াতে সেটা জিনিসটা বিয়ে করে। ট্রানজিশন যে টেম্পারেচার যেটা হয় সেটা লোয়ার ভ্যালু, সেই টেম্পারেচারটাকে কন্ট্রোল করে। তো ফসফরাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা সেই সময় কন্ট্রোলে রাখতে হবে, সেটাও একটা পার্সেন্টেজ থাকে, খুব অল্প পরিমাণ। নেক্সট থাকতেছে কপার। এই স্ট্রেংথ অ্যান্ড করোশন রেজিস্ট্যান্স প্রপার্টি, সেটাও কপার যদি থাকে এখানে সেখানে থাকে, এবং সে কপার দিতে হয় বিং একটা পিয়ারলাইট স্টেবিলাইজার। ইট ইনক্রিজ দ্য স্ট্রেংথ অ্যান্ড করোশন রেজিস্ট্যান্স প্রপার্টি। এটা কপারটা আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হয় এটার মধ্যে। যদি ইম্পিউরিটিস থেকে রিড করার পরেও যদি দেখা যায় যে কপার আমাদের লাগে, তাহলে কপার আমরা ইয়ার মধ্যে আমরা যেখানে মেল করার হয় সেখানে অ্যাড করতে হয়। কনগ্রাচুলেশনস জিপিএইচ ইস্পাত বাংলাদেশকে বিশ্বসেরা এই কোয়ান্টাম টেকনোলজি এশিয়াতে সর্বপ্রথম স্থাপন করার জন্য। স্টিল তৈরিতে ইতিহাসের সবচেয়ে উন্নত কোয়ান্টাম টেকনোলজি নিয়ে এলো জিপিএইচ ইস্পাত। এশিয়ার প্রথম ও বাংলাদেশের একমাত্র কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে এখন দেশেই তৈরি হচ্ছে বিশ্বসেরা কনস্ট্রাকশন স্টিল। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। নেক্সট হচ্ছে ক্রোমিয়াম। ওয়েল্ডেবিলিটি আর করোশন রেজিস্ট্যান্স। এটাও ওয়েল্ডেবিলিটি আর করোশন রেজিস্ট্যান্স খুব অল্প পরিমাণ লাগে। প্রেজেন্ট অ্যাজ অ্যান ইম্পিউরিটি ফ্রম দ্য স্ক্র্যাপ and influences carbon equivalent, weldability and increases corrosion resistance property. ফলে কন্ট্রোলিং প্রপার্টি কোন জিনিসটার কি আমি এখানে সেগুলোই বলার চেষ্টা করেছি। এবং লাস্টলি যেটা দেখতেছেন কার্বন ইকুইভ্যালেন্ট। এইবারই বলছি, একটু আগে প্রথম দিন বলেছিলাম কার্বন ইকুইভ্যালেন্ট বলে একটা জিনিস আছে, সি বলে। এইটা হার্ডনেস,
টেনসাইল স্ট্রেংথ অ্যান্ড ওয়েল্ডেবিলিটি সব কিছু কন্ট্রোল করে। এটি ইকুইভ্যালেন্টের সাথে একটা হিসাব করা হয়। This property is required to set the cooling temperatures, cooling parameters in TMT process, and এটার 8 ভেরিয়েশন থাকতে পারে, সাইড ভেরিয়েশন থাকতে পারে ইন কার্বন ইকুইভ্যালেন্ট, এটা অনেক কিছু থাকতে পারে। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন যে তাদের যেগুলো এখন যারা স্টিল ম্যানুফ্যাকচারাররা আছেন তারা এটা সবাই তাদের যে সমস্ত যারা কেমিস্টরা আছেন বা যাদের এই সাইড যে ল্যাবরেটরিতে যারা আছে তারা এগুলো কন্ট্রোল করে। আর আমরা যারা ইউজ করতেছি আমরা সবসময় তাদের কাছে এটা জানতে চাইতে পারি ম্যানুফ্যাকচারের কাছ থেকে আপনাদের এবং যে কোনো ম্যানুফ্যাকচারার তারা সবসময় দিয়ে দিতে পারবে, তখন আপনারা স্ট্যান্ডার্ডের সাথে এগুলো দেখে নিতে পারবেন যেটা কী হইতেছে। ফলে কার্বন ইকুইভ্যালেন্ট ইজ দ্য কেস অফ টিএমটিতে খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এই ইকুইভ্যালেন্টটা সবসময় অন্য সবগুলোই তো বললাম যে সব কিছুর সাথেই আছে, কার্বনের পার্সেন্টেজটা ঠিকমতো থাকতে হবে, আর এগুলো সবগুলোই যে কার্বন ইকুইভ্যালেন্ট হিসাবে এই জিনিসটা থাকে, সেটার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 0.42, যেটা এখানে লেখা আছে 0.42%। তাহলে সবগুলো মিলে কার্বন ইকুইভ্যালেন্ট যদি ধরি আমরা তাহলে 0.42% এটা জিনিসগুলো এটা থাকতে হবে। তাহলে আপনারা আজকে খেয়াল করলেন যে ইনফ্লুয়েন্স অফ ডিফারেন্ট কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টস অন স্টিল, এইটার এক সাংঘাতিক ইফেক্ট আছে। অনেক সময় দেখা যায় যে এখন মডার্ন ইয়েগুলোতে তাদের অটোমেটিক কম্পিউটারাইজ সমস্ত কিছু থাকে, ওদের কন্ট্রোলটা তাদের বেটার। যত মডার্ন আসতেছে তত এগুলো সমস্ত কন্ট্রোল থাকতেছে বেশি, কারণ মানুষ যারা ইউজ করেন বড় বড় বিল্ডিং হচ্ছে, বড় বড় স্ট্রাকচার হচ্ছে, বড় বড় স্থাপনা হচ্ছে, ফলে আমরাও চাই যে এখানে কোয়ালিটি স্টিল ব্যবহৃত হোক, সবচেয়ে ভালো স্টিল ব্যবহৃত হোক। বাংলাদেশে এখন যথেষ্ট ভালো স্টিল হয়, এবং আমি তার মধ্যে মনে করি যে এখন জিপিএইচ স্টিল বর্তমানে যে ফ্যাক্টরিটা দিয়েছেন তাতে তাদের একটা লেটেস্ট টেকনোলজিতে তারা খুব ভালো স্টিল তৈরি করছেন। এরপরে হচ্ছে যে ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউটস অফ রিইনফোর্সমেন্ট। আমরা এতক্ষণ পর্যন্ত আগের দিন থেকে শুরু করে আমরা স্টিলের প্রপার্টির সম্বন্ধে একটু জানার চেষ্টা করি, খুব সংক্ষেপে জানলাম। এখন ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউটসটা কী? আমরা এর আগে বলেছি যে রিইনফোর্সড কংক্রিটের সাথে তার একটা সাংঘাতিক রকম একেবারে আন্তরিক একটা থাকতে হবে, ক্লোজনেস থাকতে হবে, দুইটা একসাথে বিহেভ করবে। আর এখানে সেইটাই যে এই অ্যাট্রিবিউটগুলো কী কী, প্রথমেই দেখতেছে বন্ড উইথ কংক্রিট, যে কথাটা আমি আগের দিন বলেছি যে বন্ড অর্থাৎ দুইটা বন্ডটা এমন হবে যে বন্ড উইথ কংক্রিট। আমি আমার আমাদের প্র্যাকটিসিং লাইফেই দেখেছি আগে সবসময় প্লেইন বার ছিল। 1960s ইভেন আপ টু 70s পর্যন্ত বাংলাদেশে প্লেইন বার ছাড়া ছিল না। প্লেইন বার থাকলে পরে একটা হুক দিতে হতো, হুক করতে হতো, প্লেইন বারের সাথে বন্ড যাতে ইমপ্রুভ করে হুকটা দিতে হতো। পরবর্তীকালে আস্তে 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 দেখা গেছে ডিফর্ম বার এসছে। এটা কিসের জন্য? জাস্ট টু ইনক্রিজ দ্য বন্ড, বন্ডটাকে ইনক্রিজ করার জন্যই কিন্তু এই ডিফর্ম বারগুলো এসছে। ডিফর্ম বারটা কিন্তু আপনি ইচ্ছা মতো একটা রড বানায় এখানে দাগ দুগ দিলেন তা কিন্তু হবে না। এই বন্ডের এই ডিফরমেশনটারও একটা রয়ে গেছে, তারও একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আছে। এতটুকু হইতে হবে, এতটুকু থিকনেস হতে থাকবে, চড়া হতে পারে, এতটুকু হাইট হতে পারে, এতখানি থাকতে হবে, তার ওয়েটে কম হতে পারবে না, অনেক ধরনের রয়ে গেছে। অর্থাৎ বন্ডটাকে সোজা কথা হচ্ছে বন্ডটা যাতে 100% এনশিওর করা যায়, এই জন্যই এখন তার জন্যই দেখা যায় যে এটা যদি এই আপনার রিফরমেশন দিয়ে যে বন্ডটা ক্রিয়েট করতে পারেন এখন আর হুক লাগে না। তারপরেও আমরা একটুখানি বেন্ড করে দিই, মাথাটা সোজা করে দিই, একটু দিই যাতে একটুখানি বাড়ে। পার্টিকুলারলি রিংসগুলো দেওয়ার সময় এটা যদি আর্থকোয়েকের সাইসমিক ডিজাইন যদি করতে হয়, হুকটা কতটুকু দেওয়া হবে সেটাকে বাড়ায় দেয় যাতে হুকটা ছুটে না যায়। ফলে এরপরেও কিন্তু এই জিনিসটা করতে হয়। নেক্সট হচ্ছে স্ট্রেংথ। স্ট্রেংথটা হচ্ছে মেইন, কারণ আপনি ডিজাইন করবেন 60 গ্রেড ধরে, স্টিল আসলো 40 গ্রেড, যেটা হরহামেশা দেখা যায় স্টিল প্লেটগুলোর ক্ষেত্রে। বাংলাদেশে আমি জানি না এটা কেন প্র্যাকটিস করে যারা ডিজাইন করেন, বলেন 50 গ্রেড, পরে দেখা যায় যেটা 40 গ্রেডের প্লেট আসতেছে। এটা খুব অন্যায় একেবারে। আমাদের যারা ভোক্তা, যাদের জন্য আমরা ডিজাইন করি, তাদের জন্য খুব কষ্টকরদায়ক এটা, কারণ একবার করে ফেললে পরে এটাকে করা অনেক কঠিন আছে। ফলে স্ট্রেংথ যেটা থাকবে দ্যাট শুড বি অলওয়েজ টেস্টেড অ্যাকর্ডিং টু এসটিএম। যেভাবে টেস্ট করা যায়, যে কোড ফলো করে সেই কোড অনুযায়ী ফলো করা যায়। স্ট্রেংথটা যে কন্ট্রোলের মধ্যে থাকতে হবে, স্ট্রেংথের সাথে সাথে সেই জিনিসটা একটা আসে, তাহলে ইলনগেশন কত, হুইচ ইজ ডাক্টিলিটি ফর্মে আসতেছে। আর পরের প্রপার্টিতে আসতেছে ডাক্টিলিটি, অর্থাৎ এটা ডাক্টিলিটিটা কোন জায়গাটাকে বলে আমি একটু পরে আসতেছি। ডাক্টিলিটি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর স্ট্রেংথের পরেই, যেটা ফর এনি স্ট্রাকচার এটা ইম্পর্টেন্ট। এবং খালি তাই না, পার্টিকুলারলি
যারা সেসমিক ডিজাইন ইদানিংকালে সবাই করতেছেন, চেষ্টা করতেছেন তার ডিটেল করার জন্য। এখানে হচ্ছে তাকে প্রাধান্যটাই হচ্ছে এই ডাক্টিলিটি প্রাধান্যটাই দিচ্ছেন, ডাক্টিলিটিটা কতটুকু সেইটা। রেজিস্ট্যান্স এগেন্স্ট কোরোশন, নেক্সট হচ্ছে রেজিস্ট্যান্স এগেন্স্ট কোরোশন কতটুকু আছে স্টিলের সেইটা। এবং এই রেজিস্ট্যান্স এগেন্স্ট কোরোশন এটা কিন্তু স্টিলের থেকে কংক্রিটের পার্ট কিন্তু মোর ইম্পর্টেন্ট। আপনি ভেরি হাই স্ট্রেংথ স্টিল ইউজ করবেন আর কংক্রিট ইউজ করবেন খুব কম স্ট্রেংথে, তাহলে কিন্তু কংক্রিটের মধ্যে পোর থেকে যাবে, সেই পোরগুলোর মধ্যে দিয়ে পানি আসবে, ময়েশ্চার আসবে, ওদের কোরোশন হবে। আর কোরোশন হওয়া মানেই হচ্ছে যে কংক্রিটটা স্টিলটাকে আপনি ফুলিয়ে দিচ্ছেন, অর্থাৎ সে কোরোশন হলেই যেটা আস্তে আস্তে ফোলে। পানি যেরকম বরফ হলে পরে একটু ভলিউম বাড়ে, এক্স্যাক্টলি স্টিলও যদি ভেতরে যদি কোনো জায়গায় যদি কোরোশন হয় তার ভলিউমটা বেড়ে যায়। ভলিউম বাড়লে পরেই তার সারাউন্ডিং কংক্রিট কিন্তু হবে, স্ট্রেসড হবে, এবং যেখানে উইক সাপোর্ট আছে অর্থাৎ উইক প্রোটেকশন আছে, ক্লিয়ার কাভার কম আছে, সাথে সাথে আস্তে 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 ইন কোর্স অফ টাইম এটা কোরোশন হয়ে ওই জায়গার ছাদ থেকে ওখানে ওই ইয়াটা পড়ে যাবে। যার ফলে আপনি দেখেছেন বাংলাদেশের বহু বিল্ডিংয়ের, বিশেষ করে বাজার যেখানে পাবলিক এই সমস্ত জায়গাগুলো দেখবেন স্ল্যাবের সিলিং থেকে কংক্রিট পড়ে গেছে। দিস ইজ দ্য রিজন ফর দ্যাট। নেক্সট ডাক্টিলিটি, এই জন্য আমি ডাক্টিলিটিকে আলাদা করেছি। অফ রিভার ইজ এক্সপ্রেসড অ্যাজ দ্য রেশিও অফ আলটিমেট ডিফরমেশন অ্যাট কলাপস টু ডিফরমেশন অ্যাট ইল্ডিং। The ductility of a mild steel rebar under the monotonic tensile loading is given by একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা হচ্ছে মিউ ইকুয়াল টু ইউআই বাই ইএস বাই ইউআই। দেখছেন, ই আলটিমেট বাই ইউআই। মিউ ইজ দ্য মিউ অ্যান্ড ইউ অ্যান্ড ইউআই আর দ্য ডাক্টিলিটি ফ্যাক্টর। এটা কি, আমি এটাকে একটু এমনি এক্সপ্লেন করি। এর আগের দিন আমি যে স্ট্রেসের ডায়াগ্রাম যেটা দেখিয়েছিলাম, সেই ডায়াগ্রামটা দেখানোর পরে আপনি দেখেছিলেন যে ডায়াগ্রামগুলোর মধ্যে ইল্ড স্ট্রেংথ আছে, ইল্ড স্ট্রেংথ পরে অনেকখানি চলে গেল, এবং এক সময় স্ট্রেস বাড়তেছে, বাড়তে আবার ছিঁড়ে গেল। তো এই যে ইল্ড স্ট্রেংথ থেকে শুরু করে ছেড়ে যাওয়া পর্যন্ত এই যে স্ট্রেইনটা হলো, এইটাকেই যদি প্রথম স্ট্রেইনটা তো খুব কম, ইওয়াই যেটা ইল্ড স্ট্রেংথ তো ভেরি লিটল, 0.001 আর 0.002 কংক্রিট ইয়ার সমান। কংক্রিটের যে 0.003 যেটা ধরা হয় স্ট্রেইন, আলটিমেট স্ট্রেইন অফ কংক্রিট 0.08 এর বেশি তার হচ্ছে না, 0.0 বা পিবি বলি আমরা, 0.002 বা 3 মধ্যে থাকে। আর ইওয়াই এই যে ডিফরমেশন আমরা টেস্ট করতেছেন ল্যাবরেটরিতে, এখানে যে কোনো ল্যাবরেটরিতে টেস্ট করেন আপনারা, বুয়েটে টেস্ট করেন, অন্য যে কোনো ইউনিভার্সিটিতে বা এমআইএসটিতে টেস্ট করেন, যে কোনো জায়গায় টেস্ট করেন না কেন, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আজকাল টেস্ট করে। এইটা হচ্ছে ডিফরমেশন, এটা কতটুকু ইলনগেশন আছে, ইলনগেশনটা তার জন্য কোডে বলা আছে যে ইলনগেশন, যদি ইলনগেশন দেখেন যে 1% 2% হয়েছে তাহলে ইট ইজ নট, ইটস হাইলি ব্রিটল। ডিফরমেশনটা বলা আছে এই রডের জন্য 10%, 11%, 12%, 14%, এই ইলনগেশন পর্যন্ত রডটা বাড়বে। অর্থাৎ একটা স্ট্রাকচার যদি ভূমিকম্পের সময় কোনো সময় যদি এটা ক্র্যাকড হয়, বিভিন্ন অবস্থা হতে পারে, অল্প ক্র্যাক করতে পারে, বেশি ক্র্যাক করতে পারে আরও, যাতে এই জিনিসটা পট করে ইলনগেশন হয়ে যাচ্ছে, এটা একটু বাড়তে পারে, এটা প্লে করতে পারে, এবং যাতে এটা ভেঙে না পড়ে। এইটি হচ্ছে ডাক্টিলিটি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য স্টিলিয়া। এবং তার জন্য এই ইলনগেশনটা আমরা সবসময় আমরা খেয়াল করি। স্ট্রেংথ একটু কম বেশি হলেও আমরা করি, কিন্তু ইলনগেশন সম্বন্ধে আমরা কোনো সময় কোডের বাইরে আমরা যেতে চাই না। কনগ্রাচুলেশনস জিপিএইচ ইস্পাত বাংলাদেশকে বিশ্বসেরা এই কোয়ান্টাম টেকনোলজি এশিয়াতে সর্বপ্রথম স্থাপন করার জন্য। স্টিল তৈরিতে ইতিহাসের সবচেয়ে উন্নত কোয়ান্টাম টেকনোলজি নিয়ে এলো জিপিএইচ ইস্পাত, এশিয়ার প্রথম ও বাংলাদেশের একমাত্র কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে এখন দেশেই তৈরি হচ্ছে বিশ্বসেরা কনস্ট্রাকশন স্টিল। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। নেক্সট আসছে রেজিস্ট্যান্স কোরোশন। এটা আমি আগেও বলেছি, যেটা কোরোশন অফ রিভার রিনফোর্সড কংক্রিট স্ট্রাকচার যে কমপ্লেক্স ফেনোমেনা, কারণ রডের মধ্যে ওই যে সমস্ত জিনিসগুলো সেটা থাকতে পারে, আর এটা হচ্ছে যে কি ময়েশ্চার কী আছে, কি কোথায় এনভায়রনমেন্ট কী আছে, কোথায় কার্বনেশন হচ্ছে কি না, মাটির কাছে যদি থাকে, যদি কার্বনেট যদি বেশি থাকে মাটির থেকে আস্তে আস্তে এটা উঠতে পারে দিয়ে ময়েস্ট কন্ডিশনে, ক্লোরাইড ইন্ট্রুশন হচ্ছে কি না সমুদ্রের মধ্যে যখন, বা খালি সমুদ্র বলা ঠিক না, অর্থাৎ লবণাক্ত যে কোনো এরিয়াতে যদি আপনি কংক্রিট করেন, সেখানকার কংক্রিট যদি খুব ভালো না হয়, ডেন্স না হয়, স্ট্রং না হয়, তাহলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি কোরোশন এটা হতে পারে। এবং সেই কোরোশন হলে পরে আমি আবার বলছি, এটা একেবারে কেতাবি কথা, কোডের কথা না, খালি কেতাবি কথা, যে পারফেক্ট
কোরোশন যদি আমরা হতে দেই, উইচ ইজ ভেরি ইম্পসিবল, হয় না, কিন্তু থিওরিটিক্যাল কথা, কেমিস্টদের কথা, যে এবং এটা নেভিল সাহেবের বইতেও আছে, নেভিল সাহেব বই আমি রেফারেন্স দিলাম না, বইতে আছে, অন্য বইতেও আছে, যে পারফেক্ট কোরোশন যদি হয় তাহলে একটা রিবার, একটা রিনফোর্সিং বার, সেটা 16 মিলি হোক, 25 মিলি হোক, যে মিলি হোক, এটা ভলিউমটা 4 গুণ বাড়তে পারে, ভলিউমটা, নট দ্য ডায়ামিটার। কিন্তু আপনি আমরা হঠাৎ করে বলে ভলিউমটা একটুখানি বাড়লে কিন্তু দেখবেন তো এতখানি ভলিউম যদি বাড়ে, তাহলে এইটার বাইরে যে সাপোর্টিং যে কংক্রিটটা আছে, যেটা তাকে এমবেড করে রেখেছে, একদিকে তো কংক্রিটটা বেশি থাকে, যেদিকে ক্লিয়ার কাভার থাকে কম থাকে, ওই সাইডে স্ট্রেস তো সমান হবে চারদিকেই। ওইদিকে কংক্রিট যদি উইক থাকে তো ভেঙে যাবে এবং একটু ক্র্যাক করে যাবে, একবার ক্র্যাক করলো পয়সা ঢুকলো, ফলে এটা একটা একদম স্টেবিলিটি ক্রোনোলজিক্যাল একটা ইয়ার মতো অবস্থা হতে পারে। ফলে এই রেজিস্ট্যান্স কোরেশনটা হচ্ছে একটা কেমিক্যাল কম্পোজিশন, অনেক কিছুর উপর নির্ভর করে। কোরেশন রিভার্স রিনফোর্স কংক্রিট স্ট্রাকচার যে কমপ্লেক্স প্যানেল বানানো, তার জন্য আমি বলেছি কমপ্লেক্স প্যানেল, খালি রডকে দোষ দিলে হবে না, তার জন্য এনভায়রনমেন্ট কোথায় ইউজ করতেছে সেটা আপনাকে বুঝতে হবে। এই ডিউরিং দ্য প্রসেস অফ সিমেন্ট হাইড্রেশন দ্য থিন প্রোটেক্টিভ, এই যে আমি সেটাই ওখানে লিখেছি, যে অ্যালকালাইন প্যাসিভ ফিল্ম ইজ ফর্ম অ্যারাউন্ড রিভার্স। Corrosion process is initiated through when this protective film is broken. Though good quality concrete is a prerequisite for the corrosion resistance of the RC structures, the quality of rebars also has a significant influence. যে কথাটা আমি আগে বলেছি, এখানে লেখা আছে সেটা, যে খালি রিবার ইয়ে করলেই হবে না, রিবারেরও প্লে আছে, বাট কংক্রিটের একটা সাংঘাতিক রকম প্লে রয়ে গেছে। No carbon steel reinforcement bar could be termed as corrosion resistant steel. One type may have lower corrosion potential than other. Experience shows that mild steel rebars are more corrosion resistant than CT rebars. যেটা একটু আগে বলেছিলাম, CT cold twisted, and possible reasons for higher corrosion resistance of MS reinforcement bars compared to their CTD and also of TMT rebar are listed below. এখানে আমি এটা বলে দিচ্ছি যে কেন হয়। ম্যানুফ্যাকচার অফ MS বার এখানে দেখেছে যে TMT বারে এই জিনিসটা ফিল্মটা একটু কম হয়, তার জন্য এটা হয়। নেক্সট হচ্ছে ডিউরিং দ্য কোল্ড টুইস্টিং প্রসেস এ পার্ট অফ রেসিডুয়াল স্ট্রেইন ইজ উইথহেল্ড ইন দ্য পেরিফেরি অফ দ্য CTD বার। This locked in strain initiates the corrosion process faster. The level of induced stress in CTD and TMT rebars are much higher, কারণ এগুলোকে যে এত স্ট্রেস হাই স্ট্রেংথে নেওয়া হয়, ফলে স্ট্রেংথটা অনেক হায়ার দ্যান দোজ ইন MS bars, which again enhances the potential of initiating corrosion. অর্থাৎ তার মধ্যে মাইক্রো ক্র্যাক থাকতে পারে, দিস মাইক্রো ক্র্যাকস অ্যাট্রাক্ট দ্য সমস্ত জিনিস। ফলে এনহ্যান্সমেন্ট অফ রিবার স্ট্রেংথ ইজ জেনারেলি অ্যাচিভড বাই 3 প্রসেস, যেটা আমরা একটু আগে বলেছি, কোল্ড ওয়ার্কিং, মাইক্রো আয়োনিং অ্যান্ড থার্মোমেকানিক্যাল ট্রিটমেন্ট, যেটা TMT থার্মোমেকানিক্যাল ট্রিটমেন্ট করে আমাদের দেশে স্টিল তৈরি করতেছে। আমরা আজকে এই পর্যন্তই থাকবো। পরে আপনারা আবার যদি মনে করেন এর সম্বন্ধে আবার যদি আলোচনা শুনতে চান, আমরা আবার ভবিষ্যতে এই আলোচনায় আসবো। অনলি থিং ইজ দ্যাট, যে ম্যানুফ্যাকচারারদেরও একটা বিরাট রোল রয়ে গেছে, যে তারা কী ধরনের স্টিল তৈরি করতেছে, তার কী অবস্থা আছে, সেটা সূক্ষ্মভাবে বিবেচনা করে তারা তাদের ক্যাটালগে রাখবেন, যাতে এনি বায়ার, ভোক্তা যখন এটা কিনবে, পার্টিকুলারলি আজকাল বড় বড় অনেক মেগা তৈরি হচ্ছে, বাংলাদেশের অনেক বড় স্ট্রাকচার্স হচ্ছে, সেই স্ট্রাকচার্সগুলোতে এই সমস্ত স্টিল কীভাবে কারেক্টলি ইউজ করা যায়, কোড অনুযায়ী ইউজ করা যায়, সেদিকে আমরা যাতে ডিজাইনাররা সবসময় সচেতন থাকি। খালি তাই না, এখানে একটা এরপরে যখন আমাদের সিরিজে আমরা বলবো কনস্ট্রাকশনে, আমরা সচেতন থাকলাম, রড ভালো আনলাম, সবই আনলাম, কিন্তু কনস্ট্রাকশন যদি ঠিকমতো না থাকে, সেখানে ডিটেইলিং যদি ঠিকমতো যদি না ইমপ্লিমেন্টেড হয়, তাহলে কিন্তু আবার আর এক বিপদ। ফলে আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে আমরা এখানে শেষ করি। জিপিএইচ ইস্পাত আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন, আপনারা যারা ভিউয়ার্স আছেন, ইঞ্জিনিয়ার হন, আর্কিটেক্ট হন, অন্য পেশার হন, অন্য সাধারণ যারা আছে, অন্য পেশার যারা যে সমস্ত লোকজন আছেন, যারা এই সম্বন্ধে যদি কোনো কিছু শুনতে চান, তাহলে আমার জিপিএইচের থ্রুতে আমাকে জানাবেন। আমরা আবার প্রয়োজনে কোনো জায়গা আমরা আবার রিপিট করবো, যে সমস্ত জায়গাগুলো ইম্পর্টেন্ট আমরা রিপিট করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, পার্টিকুলারলি জিপিএইচ আয়োজিত এই যারা আয়োজক, তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি শেষ করছি।